আজকে ওখানে ফেব্রুয়ারি 14th। তাই জন্যে আমাদের এখান থেকে আর সব বন্ধুদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে আজকের অনুষ্ঠান স্টার্ট করছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেশ কিছু থ্যাংক ইউ রনিকা দেখার জন্য। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে বেশ কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু রাইট আপস, আর তারপরে তো একটা ভ্যালেন্টাইন্স ডে এর লাভ স্টোরি একটা থাকবে, অন্যরকম ভালোবাসার গল্প। কারণ তুমি জানো যে এবার আমি বলেই রেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসটা সবসময় থাকবে কিসের জন্য? লাভ স্টোরি। কারণ দিস ইজ মান্থ অফ লাভ, সেলিব্রেশন অফ লাভ। আমি খালি ওয়েট করছি কারা কারা চলে আসছো তাদের জন্য, এবং তারপরে আমি কিন্তু আমার লাইভে যাওয়া স্টার্ট করব। তাতে কি থাকবে? গুড মর্নিং মা দেখার জন্য কলকাতা থেকে। আর যেটা বলছি সেটা হচ্ছে যে আমার আজকের গল্পটাতে সব রকম কিছু কিছু আলাদা আলাদা রকমের, যারা যারা দেখছো তারা একটু রিয়াকশন দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো কে কে দেখছো। হাসির গল্প থাকবে, ভালোবাসার কিছু ইংলিশ কথা থাকবে, কিছু শায়েরি থাকবে, আর থাকবে সেটা হচ্ছে বাংলা গল্প। আমার লাইভগুলো কিন্তু একটু অন্যরকম আমি করতে ভালোবাসি। আমি কিন্তু লাইভে খালি খালি তোমরা এসো, কি করছি, কি করছি, কি রান্না করছি, কি বান্না করছি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে একটু অন্যরকমের আমার লাইফটা। সেই জন্য আমার কোনো আর্থিক মনিটরির জন্য কিন্তু এটা নয়, আমার নিজের মন থেকে কিন্তু এই লাইভগুলো করার। সুতরাং তোমরা যারা যারা দেখো আমার লাইভ প্রত্যেক শুক্রবার ক্যানাডার টাইম আর শনিবার দিন কলকাতার টাইমে, তোমরা জানো যে আমি আমার লাইভে কিরকম প্রোগ্রাম করতে ভালোবাসি, এবং সেই রকমই কিন্তু আমার বন্ধুকে আমি সবসময় মনে করি। যাই হোক, আজকে একটা ইংলিশ দিয়ে স্টার্ট করছি প্রথমে। হাই স্যাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সুতরাং আজকে ভ্যালেন্টাইন্স ডে এর একটা ছোট্ট রাইট আপ, ইংলিশ রাইট আপ দিয়ে স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। এইটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর খুব খুব ডিপ একটা রাইট আপ। Some relationships survive because no one keeps score. They have stopped counting a long time ago. No one remembers who apologized first, who worked more hours, who gave up what dream so the other could keep theirs. Those tallies faded somewhere between shared breakfasts and quiet nights, between hospital visits and the ordinary miracle of waking up together again. They sit side by side now, an elderly couple in the last chapter of their story. Not much needs to be said. Love, at this point, looks practical. A glass of water placed within the reach, a jacket draped over tired shoulders, a hand found in the dark without looking. They don't argue about the past. They don't relive old wins. They don't reopen old wounds, because keeping score would mean remembering what they chose to forget. And forgetting is sometimes the deepest form of love. What carried them here wasn't perfection. It was mercy. It was patience. It was the quiet decision made again and again to choose us over me. Some relationships don't survive because they are fair. They survive because they are kind. And in the end, kindness is what that lasts. This is what the Valentine's Day should be. Love should be like that.
এইটা গেল একটা ডিপ ফর্ম অফ ভ্যালেন্টাইন্স লাভ। এবার একটা ছোট্ট হাসির একটা জিনিস দিয়ে তোমাদের বলছি। একটা ছোট্ট স্কিট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। 75 বছরের এক বৃদ্ধা তার 80 বছর বয়সের বৃদ্ধ স্বামীর উপর ডিভোর্সের মামলা করেছেন। কোর্টে কেস চলছে। ম্যাজিস্ট্রেট তো অবাক, এ কি 75 বছরের বৃদ্ধা তার 80 বছরের বৃদ্ধর নামে কেস করেছে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দেখা যাক কি। বৃদ্ধা বলছেন, স্যার, ইওর অনার, আমি ডিভোর্স চাই। ম্যাজিস্ট্রেট বলেন, আপনি আমার শ্রদ্ধেয়া, কিন্তু তবু আমার কর্তব্য হিসেবে বলছি, এই বৃদ্ধ বয়সে এসে আপনি স্বামীকে ডিভোর্স দিতে চাইছেন কেন? এই বয়সেই তো আপনাদের একে অন্যকে সবচাইতে বেশি প্রয়োজন। বৃদ্ধা বলেন, আমি ওনার মেন্টাল টর্চারের শিকার হয়েছি। ম্যাজিস্ট্রেট বলছে, সেটা কিভাবে? বৃদ্ধা, মুড যদি ভালো না থাকলে যখন তখন আমাকে যা ইচ্ছা তখন যা মুখে আসে শুনিয়ে দেয় ওই বুড়ো। ম্যাজিস্ট্রেট বলে, ও এই ব্যাপার, তা আপনিও পাল্টা কথা শুনিয়ে দিলেই তো পারেন, তাহলেই তো হয়ে গেল। বৃদ্ধা বলে, সেটাই তো আমার মেন্টাল টর্চার। কেন? ম্যাজিস্ট্রেট বলে, বুঝতে পারলাম না তো। বৃদ্ধা বলে, আমি যখনই পাল্টা কোনো কথার উত্তর দিই, বুড়ো কি করে জানেন? জানেন কি? বুড়ো ওর কানের ওই মেশিনটা খুলে দেয় যাতে কিছু শুনতেই না পায়। তো এটা তো আমার মেন্টাল টর্চার হলো কিনা বলুন, আর আমার ডিভোর্স দরকার কিনা বলুন। কেমন? এইটা ভ্যালেন্টাইন্স ডে একটা হাসি খুশি ছোট্টখাট্ট একটা ঘটনা। হাসাতে পারলাম তো? যাই হোক, এইবার তোমাদের গল্পতে নিয়ে যাব, এবং গল্পটা শুরু করার, আমি তো জানো গল্প যেগুলো তোমাদের শোনাই, হয়তো তোমরা এই গল্পগুলো কোনোদিন শোনোনি, আমি সেই রকম গল্পই তোমাদের সামনে আনার চেষ্টা করি। গল্পের নাম আজকে অর্পিতা সরকারের ভালোবাসার রামধনু বই থেকে একটা গল্প, ভালোবাসার রামধনু, অর্পিতা সরকারের। শুনতে থাকো, আশা করি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটু অন্যরকম গল্প আজকে তোমাদের শোনাচ্ছি, অন্যরকম ভালোবাসার গল্প। মা, তুমি কিছু তো বলো, আমরা দুই ভাই বোন মিলে বাবার কাজটা একটু ঘটা করে করতে চাইছি, তুমি বলো না মেনুতে কি রাখবো, বাসন্তী পোলাও না ফ্রাইড রাইস? মাছ তো 3 রকম থাকছেই। ড্রয়িং এর সোফায় স্থির হয়ে বসে আছেন পুষ্পবালা দেবী। মনে করার চেষ্টা করছেন ঠিক কবে এই বাড়িতে দুধে আলতায় পা চুবিয়ে অন্দরে প্রবেশ করেছিলেন। বাপের বাড়ি বলে তেমন কিছুই ছিল না তার। বাবার দ্বিতীয় বিয়ের পরই ওর সৎ মা পুষ্পর 14 বছর হতে না হতেই তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। একটু উদাসীন, এলোমেলো, বই পাগলা সুখরঞ্জনের বিয়েটা তাই একটু দেরি করে দিয়েছিল সুখরঞ্জনের বাবা। প্রায় 29 বছর বয়সে হাঁটুর বয়সী, মানে ওই 14 বছরের পুষ্পবালাকে বিয়ে করেছিল সুখরঞ্জন। পড়াশোনা করেছিল কলকাতার মেস বাড়িতে থেকে, সংসারে আসক্তি তার একটুও ছিল না। একটার পর একটা চাকরি ছাড়াই ছিল সুখরঞ্জনের নেশা। বিয়ের আগেই সে গোটা সাথে চাকরি ছেড়ে 8 নম্বর চাকরিতে তখন জয়েন করেছেন। যাই হোক, উদাসীন পাগলাটে গোছের স্বামীকে বশ করার জন্য পুষ্পবালাকে সবাই তাবিজ ইত্যাদি পাঠিয়েছিল তার শাশুড়ি মা, কিন্তু অমন পাগলাটে স্বামীর হাতে তাবিজ বাঁধার সাহস পায়নি পুষ্পবালা। সুখরঞ্জন তার যাবতীয় জ্ঞানের ভান্ডার উপুর করে দিয়েছিল নেহাতি অজ্ঞ পুষ্পবালার কাছে। একদিন তার স্বামী রাত্রিবেলায় ফিরে বসেছিল, কাল থেকে তুমি স্কুলে যাবে, বুঝেছো? এইটুকু মেয়ে পড়াশোনা বাদ দিয়ে ভাত রাখবে কেন? আর শোনো পুষ্প,
যদি স্বামী সোহাগ দেখাতে চাও তবে স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করো, তবে আমি খুব আনন্দ পাবো। ভয়ে ভয়ে সুকরঞ্জনের হাত ধরে পুষ্প স্কুলে ভর্তি হয়েছিল। স্বামীকে সে জমের মতো ভয় পেত। মানুষটা বকতো না, তবু কেমন যেন অস্থির হয়ে যেত মাঝে মাঝে। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলতো, বুঝলে পুষ্প, এভাবে হয় না, এভাবে হয় না, খাচ্ছি দাচ্ছি, অফিসে যাচ্ছি, জীবনটা চায় না, নিজে তো কিছুই করতে পারলাম না। পুষ্প এত শক্ত শক্ত কথা বুঝতে পারতো না। সে হাঁ করে তাকিয়ে থাকতো সুখরঞ্জনের দিকে। মানুষটার এতটা কাছে থেকেও যেন মানুষটা বড্ড অচেনা। কোনো কিছুর অভাব তো নেই, তবু কেন যে মানুষটা এত অস্থির কে জানে। পুষ্পবালা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যখন ভর্তি হলো, তখন সুখরঞ্জন একটা বৃষ্টি ভেজা রাতে বলেছিল, পুষ্প, ভালোবাসা মানে কি জানো? পুষ্পবালের দুটো গালে এক মুঠো আবিরের মাখামাখি, ঠোঁটটা কেঁপে উঠেছিল। এই যে তুমি লজ্জা পাচ্ছ, এরই নাম ভালোবাসা। ওদের ওই পুতুল পুতুল সংসারটা ধীরে ধীরে শক্ত ভিতে তৈরি হলো। সুখরঞ্জন একটা একতলা বাড়ি কিনে ফেললো কম দামে। বাড়ির মালিক নাকি ছেলের কাছে বিদেশে চলে যাচ্ছে, তাই জলের দামে বেচে দিয়েছে একতলা বাড়িটা। বাড়িটা কেনার পর রং করতে শুরু করেছিল সুখরঞ্জন, কিন্তু ততদিনে তার জমানো পুঁজি শেষ। পুষ্পবালাকে বলেছিল, কিন্তু ওই বাড়ি না সাজিয়ে তো আমি তোমায় ওখানে নিয়ে গিয়ে যেতে পারি না পুষ্প, ওটা যে আমার স্বপ্ন। স্বপ্নকে এলোমেলো করে দিলে চলে, তাকে রঙিন করে তবেই আমি তোমাকে উপহার দেব। ততদিনে বিয়ে পাশ করেছে পুষ্প। সুখরঞ্জন চেয়েছিল পুষ্প আরো পড়ুক, কিন্তু এবার বেঁকে বুঝেছিল পুষ্প, বলেছিল ঢের হয়েছে, আর আমি পড়াশোনা করব না, এবার আমি একটু ঘর সংসার করব, গুছিয়ে নেব আমার সংসারটাকে। সুখরঞ্জন অফিসের পরে কোথায় যে পার্ট টাইম করতে যায় সেটা জানে না পুষ্পবালা। তবে সুখরঞ্জন যখন বাড়ি ফেরে তখন ওর মুখ দেখেই বোঝে বড্ড পরিশ্রম হচ্ছে ইদানিং। আরো মাস 6 পরে একদিন সুখরঞ্জন পুষ্পবালাকে বলল, চলো তোমায় ভালোবাসা দেখে আনবো। বাড়ির বাইরে সাদা ফলকে লেখা বাড়ির নাম ভালোবাসা, নিচে লেখা পুষ্পবালা ঘোষ। পুষ্পবালাকে চমকে দিয়ে বলেছিল, একটু অপেক্ষা করো। ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢুকে গেছিল সুখরঞ্জন। তারপর পুষ্পবালা দেখেছিল দুধে আলতার থালা, সাদা কাপড় আর ফুল ছড়ানো বারান্দা। দুধে আলতায় পা ডুবিয়ে সাদা কাপড়ে পা রেখে নিজের বাড়িতে ঢুকেছিল পুষ্পবালা। তখন ওর কতই বা বয়স, বড়জোর 20 বা 21। সেই থেকে এই বাড়িতে ওদের বাস। সুখরঞ্জন পরে এই বাড়িটাকে 3 তলা পর্যন্ত করেছিল। ওদের ছেলে মেয়ে হয়েছে, কিন্তু সেই দিনের স্মৃতি আজও পুষ্পবালার কাছে উজ্জ্বল। রিপন আবার বলে, মা বলো না মেনুতে কি রাখবো? বেলা, আমার মায়ের নামও যদিও বেলা, বেলা দাদার সাথে যোগ দিয়ে বলল, বাবা বোধহয় মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসতো, তাই না মা? পুষ্পবালা অন্যমনস্ক ভাবে বলল, তোদের বাবা আমার হাতের সব রান্না খেতেই খুব ভালোবাসতো। রিপনের বউয়ের ফিসফিস করে বলা কথাটা কানে এলো পুষ্পবালার। তোমার মা তো নতুন বউয়ের মতো আচরণ করছে গো। বেলা হেসে বলল, মা যেন এখনো বাবার ওই আদুরে বউটি রয়ে গেছে। রিপন ধীর গলায় বলে, মা, অ্যাক্সিডেন্টকে অস্বীকার করার তো উপায় নেই বলো। তাছাড়া এমন কার্ডিয়াক অ্যারেস্টে বোধহয় কারোরই কিছু করার থাকে না। পুষ্পবালা শান্ত গলায় বলল, তোমরা অত দূরে বসে আর কি করবে বলো? একজন ব্যাঙ্গালোরে, আরেকজন মুম্বাইয়ে। কেন যে মনে হচ্ছে সময় মতো হয়তো নার্সিংহোমে নিয়ে গেলে মানুষটা বেঁচে যেত। আসলে এতদিন কলকাতায় আছি বটে, কিন্তু মানুষটার উপর এতটাই নির্ভরশীল ছিলাম যে একা পথ চলতে ভয় করে। রিপন আস্তে আস্তে বলল, মা, তোমাকে নিয়ে আমি এবার মুম্বাই চলে যাব। আমি জানি বাবা ছাড়া তুমি এক পাও কখনো চলনি, এমনকি নিজে একটা শাড়ি ব্লাউজও পছন্দ করে কেননি। তাই বাবার অবর্তমানে তুমি যে এই শহরে কিছুই পারবে না সেটা আমি আর বেলা দুজনে আলোচনা করে বুঝে গেছি।
তোমাকে একা ফেলে রেখে তো আমি থাকতে পারবো না। তাই বেলা বলল, তুমি দাদার কাছে 6 মাস থাকবে আর আমার কাছে 6 মাস থাকবে। একা দাদাই কেন, তোমার সব আদরের ভাগ পাবে। সুকরঞ্জন বাড়ি ফিরেই হাঁক পারত, পুষ্প শিগগির এসো, দেখো তোমার জন্য কি নিয়ে এলাম। একটা ফুলকপি থেকে 2টো বেগুন অথবা দামি শাড়ি, সবেতেই ওই একই ডাক ছিল, দেখো কি এনেছি তোমার জন্য। পুষ্প মাঝে মাঝে মজা করে বলতো, বেগুন 2টো যদি আমার জন্য হয় তবে ভর্তা করে সবটা কিন্তু আমিই খাবো, তোমাকে কিন্তু দেব না। সুকরঞ্জন করে হেসে বলতো, পারবে পারবে, আমার ছাড়া তুমি খেতে পারবে। তোমার দুর্বলতাটা তো আমি জানি পুষ্প। পুষ্প ভালো অভিমান করে পড়তো, কাউকে না বেশি ভালোবাসা উচিত নয়, বুঝলে। সুকরঞ্জন সম্মতি দিয়ে বলল, একেবারে হক কথা বললে, আমিও ভাবছি এবার থেকে একটু 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 করে কম ভালোবাসবো তোমাকে। পুষ্পবালা রেগে গিয়ে বলতো, বটে। সুকরঞ্জন বলতো, তুমি তো জানো আমি দুজনকেই ভালোবাসি, একটা হচ্ছে আমার বউ আর একটা হচ্ছে আমার বই। পুষ্প কোমরে হাত দিয়ে বললো, কাকে বেশি ভালোবাসো বলো তো। বই তো আর চোখ পাকাতে পারবে না, বউয়ের তো আর এমন গোলাপি ঠোঁট নেই, বনলতা সেনের মতন অন্ধকার চুলও নেই, তাই বইকেই 2য় পর্যায়ে রাখলাম। এমন কত টুকরো টুকরো কথা মনে পড়ছে আজ। আর 10টা দিন কাটলেই অসৌচটা কেটে যাবে পুষ্পর। মানুষটা যেন ফানুসের মতো গায়েব হয়ে গেল জীবন থেকে। সবাই বলছে বয়স হয়েছিল, কিন্তু কেউ বুঝতেই পারেনি। বেলা বলল, মা তুমি একটু রেস্ট নাও, বাবার কাজটা মিটে গেলে অনেকগুলো কাজ আছে, এই বাড়ির খদ্দের দেখা, বাবার ওই কলেজ স্ট্রিটের ব্যবসাটাও তো বিক্রি করে দিতে হবে, এসব তো আমাদের পক্ষে আর দেখা সম্ভব হবে না। পুষ্পবালা অবাক হয়ে তাকায় ছেলে মেয়েদের দিকে। এরা কি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে বাবার মৃত্যুটা? এই 2 দিন একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিল পুষ্পবালা। আচমকা চোখের সামনে যেন পরিষ্কার হয়ে গেল সেদিনের দৃশ্য। তখন সদ্য বাড়িতে এসেছে তারা, সবকিছু তার কাছে মনে মনে পড়তে লাগলো। এরপরে পুষ্পবালা সুকরঞ্জন উৎসাহের আতিশয্য নিয়ে শুরু করেছিল একটা ব্যবসা। কিসের ব্যবসা? সুকরঞ্জন বলেছিল, বইয়ের ব্যবসা করব, বুঝেছ। কোনো বইয়ের দোকান করবে? না না, আগে আগে আমি একটা প্রেস খুলবো, বুঝেছ। কি নাম দেয়া যায় বলো তো, কি নাম দেয়া যায় বলো তো। পুষ্পবালা বলে, শুধু বইয়ের দোকান নয়, তুমি প্রকাশনা খুলবে বলছো না, তাহলে রামধনু নামটা দিলে কেমন লাগবে? সুকরঞ্জন, দারুণ বলেছো, দারুণ বলেছো তুমি পুষ্প, আমার প্রকাশনার নাম রাখবো রামধনু। সুকরঞ্জনের হাসি মুখে লেগেছিল। সুকরঞ্জন ঠিকই বলে, পুষ্প তোমাকে শুধুই আমি এত বই পড়ালাম, মানুষ হলে না তুমি। এই বাড়ির বাইরে বেরিয়ে দেখো, একবার দেখো আমাকে ছেড়ে তুমি হাঁটতে পারো কিনা, একবার দেখো। পুষ্পবালা মাথা নিচু করে বলেছিল, আমি একা একা হারিয়ে যাব, আমায় যদি নাম নিয়ে বেরোতে চাও তাহলে আমি এই ঘরেই থাকবো। সুকরঞ্জন বলেছিল, পুষ্প নিজের দৃষ্টিতে কলকাতাকে দেখো, আমার নজরে নয়। নিজের দৃষ্টিতে দেখলে তবেই তো তোমার ভিন্ন ভাবনা চিন্তা গড়ে উঠবে। পুষ্প বলতো, আমার দরকার নেই, আমার তুমি আছো, তাহলেই হবে। পুষ্প বলে বুঝেছিল পাগল মানুষটার মাথায় আবার কিছু খেয়াল চেপেছে। পুষ্পকে হাতে ধরা ফর্মা বুঝিয়ে প্রুফ প্রথমে পুষ্প পড়তো, প্রুফ চেকিং পুষ্প করত, প্রথম এডিটও করেছিল পুষ্পবালা। তারপর রিপন আর বেলাকে সামলাতে সামলাতে এডিটিং করা আর হয়ে ওঠেনি পুষ্পবালার। সুকরঞ্জন পাগলের মতো মেটে উঠেছিল তার ব্যবসা নিয়ে। বড় শোরুম করেছিল কলেজ স্ট্রিটের বুকে। ওদের ভালোবাসা নামক ছোট্ট বাড়িটাও 1 তলা থেকে 3 তলা হয়েছে এখন। সুকরঞ্জন হাসতে হাসতে বলতো, আর কদিনই বা কাজ করতে পারবো বলো, বয়স তো হচ্ছে, যে কদিন পারি
ছুঁয়ে থাকতে চাই স্বপ্নটাকে। পুষ্পবালা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েও ছুটি নাওনি, স্বপ্নকে ছুঁয়েই চলে গেলে পৃথিবী ছেড়ে, আমাকে সম্পূর্ণ একা করে দিয়ে চলে গেলে। বেলা ওদিকে ডাকছে, মা তোমার আলমারির লাল শাড়িগুলো কি হবে, আমি আর বৌদি নিয়ে নেবো? সুখরঞ্জনের বড্ড প্রিয় রং ছিল লাল। পুষ্পর জন্য প্রায় সব শাড়ি নিয়ে আসতো লালের ছোঁয়া। পুষ্পবালা বলতো, বুড়ি হচ্ছি আর তুমি যত লাল রং খুঁজে আমাকে দিচ্ছ। সুখরঞ্জন হেসে বলল, তোমাকে কে এমন শেখালো গো যে লাল শুধু তারুণ্যের প্রতীক? যতদিন বেঁচে আছো ততদিনের ধমনীর রক্তের রঙও কিন্তু লাল। পুষ্পবালা অবাক হয়ে দেখতো বড্ড চেনা মানুষটাকে, কিন্তু কিছুতেই যেন চিনতে পারতো না। পুষ্পবালা এবার নরম গলায় মেয়েদের বলে, ওগুলো সব তোদের বাবা কিনে দিয়েছে, তোদের শাড়ি দরকার হলে বলিস, আমি কিনে দেবো, ওগুলো আলমারিতেই থাক। বেলা অদ্ভুত একটা অঙ্গভঙ্গি করে বেরিয়ে গেল ঘর থেকে। সুনেত্রা ঠোঁটে একটা বিদ্রুপের হাসি ঝিলিক দিয়ে মিলিয়ে গেল যেন। রিপন আর বেলা দুজনেই কদিনের ছুটি নিয়ে এসেছে কলকাতাতে। বাবার কাজটা মিটলেই ওরা চলে যাবে, তাই হাতে সময় খুব কম। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এই বাড়ির খদ্দের দেখা, বাবার কলেজ স্টুডেন্ট ব্যবসা বিক্রি, মাকে নিয়ে তবেই তারা ফিরবে। বেলা, রিপন আর বৌমা তখন আলোচনায় ব্যস্ত। বাড়ির উঠোনে বাঁশ পড়েছে, মানুষটা নিমেষে কর্পূরের মতো উদয় হয়ে গেল। এখন তারই পারলৌকিক কাজের ব্যবস্থা চলছে। রিপন এসে বলল, মা আমাদের এই বাড়িটা কি তোমাদের জয়েন্ট নামে ছিল? তাহলে আবার বাবার ডেথ সার্টিফিকেটটাও লাগবে। পুষ্পবালা বলে, তোর বাবা তো প্রায় জেদ করে এ বাড়ি আমার নামেই করে দিয়েছিল, ব্যবসাও তো আমার নামই। কি যে বুঝতো লোকটা কে জানে। রিপন খুশি হয়ে বলে, যাক বাঁচালে, তার মানে তুমি সাইন করলেই কাজ মিটে যাবে। আমি অফিসে মেল করে দিয়েছি আরো দিন 10 ছুটি বাড়ানোর জন্য। বাবার কাজটা মিটলে এইগুলো ঝঞ্ঝাট মিটিয়ে। পুষ্পবালা বলে, তোরা যা ভালো বুঝছিস তাই কর, আমায় কোথায় সাইন করতে হবে সেটা খালি বলে দিস, আমি করে দেবো। রিপন ঘাড় নেড়ে বলল, বুঝতে পারছি মা, তোমার এই বাড়ি ছেড়ে থাকতে কষ্ট হবে, কিন্তু আমাদেরও তো কোনো উপায় নেই, বুঝতেই পারছো। পুষ্পবালা বলে, তা কি আর হয় রে, তাছাড়া তোর বাবাকে ছাড়া আমি একা তো এখানে কিছুই করতে পারবো না। সুখরঞ্জনের কাজ মিটল, ছেলে মেয়ে মিলে বেশ জাঁকজমক করেই সারলো বাবার পারলৌকিক ক্রিয়া। মধ্যাহ্ন ভোজনেও কোনো ত্রুটি রাখলো না। বেলা আর সুনেত্রা মিলে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে বড় বড় ব্যাগে। এ তো আর 3 দিনের জন্য যাওয়া নয়, একেবারে সারা জীবনের মতো যাওয়া। বেলা বলল, মা যে কি করে এই বাড়ি ছেড়ে থাকবে কে জানে। সুনেত্রা ফিসফিস করে বলল, দায়ে পড়লে সব মেনে নিতে হয় দিদি, মা যে একা কিছুই করতে পারে না সেটা তো তুমি ভালোই জানো। আসলে দোষ মায়ের নয়, বাবাই অতিরিক্ত আদর দিয়ে মাকে একদম ওই রকম করে তুলেছে। তোমার ভাই তো চাকরিটুকু করেই খালাস, আমাকেই তো সামলাতে হয় সবকিছু। আসলে তোমার মাকে তো কিছুই করতে দেয়নি তোমার বাবা, তাই মার সুখ কার নাম সেটা ভালো করেই ভোগ করছে। মা তো বাবার থেকে প্রায় 15 বছরের ছোট, মায়ের তো এখনো রিটায়ারমেন্টেরই বয়স হয়নি, তারপরেও মাকে দেখো কেমন যেন কিছুই করতে পারে না। সব কথাগুলোই কিন্তু কানে আসছিল পুষ্পবালার। কথাটা নেহাত মন্দ বলেনি বৌমা। সে মানুষটা সবকিছু হতে হাতে ধরে শেখাতে চেয়েছিল, শিখিয়েছে অনেকটা, কিন্তু পুষ্পবালা কখনো অ্যাপ্লাই করেনি সেটা। ফোনটা বাজছে। পুষ্পবালা গিয়ে ফোনটা ধরতেই ভয়ের তো কণ্ঠে কেউ যেন বলে, বৌদিমণি আপনি শিগগির কলেজ স্ট্রিটে আসুন, আপনার প্রেসে আগুন লেগেছে, আপনি প্লিজ আসুন। পারিনি বাবু। পুষ্পবালার হাত পা তখন ঠান্ডা হয়ে যাচ্ছে। তার রিপন কোথায়? রিপন তো নেই, বেলাও নেই। পুষ্পবালা উদ্ভ্রান্তের মশে বলে ড্রাইভারকে, বিজয় শিগগির চলো বাবা, প্রেসে আগুন ধরে গেছে। বিজয় আর পুষ্পবালা যখন প্রেসে পৌঁছলো তখন ঘড়িতে প্রায় রাত 10টা। বেলা হন্তদন্ত রিপনের ঘরে ঢুকে বলে, দাদা মা তোকে কিছু বলেছে, কোথায় গেছে জানিস? সারা বাড়ি তো খুঁজে দেখলাম, কোথাও নেই। এদিকে পুষ্পবালা গিয়ে বলে, কোথায়? এ কি তারিণী বাবু, আপনি যে বললেন আগুন লেগেছে, সব শেষ, কোথায়? কিছু তো আগুন লাগেনি। তারিণী বাবু বললেন,
গেল তো বৌদিমণি, সব শেষ তো হয়ে গেল। আপনি যেই একটা সাইন করবেন, এই আগুনের মতন সব শেষ হয়ে যাবে। আপনার ছেলে তো রামধনুকে অন্যের হাতে দেবে বলে ফাইনাল করে নিয়েছে। শুনলাম নাকি আপনারও মত আছে। আগুনে পোড়ার থেকে এটা কি কম দুঃখের? আসুন। তারিণী বাবুর সাথে ভেতরে ঢুকলো পুষ্পবালা। তারিণী বাবু বলে, বৌদিমণি, আমাদের দাদাবাবু ওই চেয়ারে বসতেন, আপনিও একবার বসুন। পুষ্পবালা মন্ত্রমুগ্ধের মতন গিয়ে বসলো সুখরঞ্জনের চেয়ারে। চেয়ারের পিছনে রাখা আকাশি তোয়ালে তার এখনো মানুষটার গন্ধ যেন লেগে রয়েছে। সব সাজানো। তারিণী বাবু জোরে ডাকলেন, ওরে তোরা আয়, দেখবি আয়, তোরা বেঘর হোসনি। দাদা বাবু নেই তো কি হয়েছে? ওনার স্বপ্নের ঘুড়িটাকে ওড়ানোর জন্য বৌদিমণি এসে গেছে। ওই দেখ, ওনার হাতে রামধনু লেখা পেনটা। অন্যমনস্ক বাবু ভাবে পুষ্পবালা সুখরঞ্জনের পেনটা নিয়ে নাড়াচাড়া করছিল। পুষ্পবালা ভয় ভয় বলেন, কিন্তু আপনাদের দাদাকে ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তারিণী বাবু বললেন, বৌদিমণি, আমি যেদিন রামধনুতে এসেছিলাম সেদিন আমিও এমন ভাবেই বলেছিলাম, কিন্তু এখন তো আমি সবই পারছি। আপনি একটু ধৈর্য ধরুন, সব আপনি পারবেন। পুষ্পবালা ধীর পায়ে উঠে শান্ত গলায় বললেন, তারিণী বাবু, আমিও আপনাদের দাদাবাবুর মতন ঠিক সকাল 10টার মধ্যেই তাহলে অফিসে আসবো। আরেকটা কথা, শোরুমে আপনাদের দাদাবাবুর যে ছবিটা টাঙিয়েছেন ওতে কিন্তু রোজ টাটকা মালা দেবার ব্যবস্থা করবেন। আমি এসে মালাটা পরাবো আর ধূপ জ্বালাবো, আর প্রতিদিন আপনার দাদাবাবুকে দেখিয়ে দেব যে পুষ্পবালাও পারে তার স্বপ্নের ওই রামধনুকে সামনে রাখতে। আমি না হয় বুড়ি হয়েই বড় হলাম। আঁচলের খোটে চোখের জলটা মুছে নেয়। বাড়িতে ঢুকতে ছেলেমেয়েরা, এভাবে কেউ চিন্তায় ফেলে আমাদের মা? পুষ্পবালা বলল, তোরা যে আমায় ভালোবাসিস সেটা একটু বাজিয়ে দেখে নি, বুঝলি? বৌমা, ব্যাগ গোছানো বন্ধ করো। আমি ভালোবাসা আর রামধনু ছেড়ে কোথাও যাব না। রিপন, তোর খদ্দেরদের বলে দে এই প্রপার্টি বিক্রির জন্য নয়। কিন্তু মা, তুমি তো একা কিছুই করতে পারো না। তাছাড়া মুম্বাইতে আমি বড় ফ্ল্যাট বুক করেছি। এখন বলছো তুমি বিক্রি করবে না? তুমি একা একা কিচ্ছু করতে পারো না মা। পারি রে, আমি একা সব পারি। এতদিন প্রয়োজন হয়নি তাই করিনি, এবারে করব। রিপন কিছু বলতে যাচ্ছিল, তার আগে বেলা বলল, এখানে একা থাকবে, যদি তোমার কিছু হয় তখন তো লোকে আমাদেরকে দোষ দেবে। পুষ্পবালা হেসে বলল, তোদের বাবাও তো চলে গেল, আমরা তো কেউই কিছু করতে পারলাম না। মৃত্যু কবে এসে দাঁড়াবে আমরা কেউ জানি না। তোরা চিন্তা করিস না, আমি ঠিক পারবো। পরের দিন সবাইকে অবাক করে দিয়ে ক্রিম কালার আর রেডের কম্বিনেশনের একটা তাঁতের শাড়ি পরে রেডি হয়ে নেমে এলো পুষ্পবালা। চোখে সোনালি ফ্রেমের চশমা, হাতে রামধনুর ফাইল। নরম গলায় বলল, যেদিন রামধনু শুরু হয়েছিল সেদিন তোদের বাবা এই শাড়িটা কিনে দিয়েছিল, বলেছিল যেদিন রামধনুতে যাবে সেদিন এই শাড়িটা পরে আসবে। তাই আজকে আমি এটা পরেই যাচ্ছি। বেলা বলে, মা, লাল তো পরে না শুনেছি বিধবারা। সুনেত্রা বলল, আসলে এই তো সবে বাবার কাজটা মিটেছে মা, বড্ড দৃষ্টিকটু লাগছে এই আর কি। পুষ্পবালা বলল, আমিও তাই জানতাম, কিন্তু তোর বাবা বলতো অন্য সবটা রঙের মতো নাকি এটাও রামধনুর একটা রং মাত্র। বিজয়, গাড়ি বের কর। তোদের দাদাবাবু আমায় খুব জব্দ করে গেছে, বাড়ি থেকে এতকাল না বেরোনো সাজা দিয়ে গেছে। বিজয় বলে, চলুন চলুন বৌদিমণি। পুষ্পবালা হাসি মুখে বলল, মানুষটা সারা জীবনই আমাকে শূন্যে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতলব করতো, দেখলি তো কেমন জব্দ করে গেল। ফিস ফিস করে পুষ্পবালা বলল, কি গো, শান্তি হয়েছে? তোমার পুষ্প তোমার সাজানো অফিসে বসবে এবার, খুশি তো তুমি? কেউ যেন কানে কানে বলল, খুব খুশি। তুমি পারবে পুষ্প, তুমি ঠিক পারবে। আজকে যে গল্পটা তোমাদের শোনালাম আমি অর্পিতা সরকারের লেখা ভালোবাসার রামধনু। একটু অন্যরকম একটা ভালোবাসার গল্প ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। যাই হোক, আশা করি তোমাদের খুব ভালো লাগছে শুনতে।
থ্যাংক ইউ মা থাকার জন্য, থ্যাংক ইউ স্যাম, থ্যাংক ইউ রনিকা, থ্যাংক ইউ সবাইকে। সেই জন্য একটু যেহেতু ওইটা একটু ডিপ মিনিং এর হলো, তোমাদের একটা শায়রি দিয়ে আজকের শেষ করব। खुद को तेरी यादों का गुलाम कर दिया, खुद को तेरी यादों का गुलाम कर दिया, तेरे खातिर खुद को बदनाम कर दिया, और क्या सबूत दूं अपनी मोहब्बत का, मेरे पास एक ही दिल था वो भी तेरे नाम कर दिया। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে স্যাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মৌমিতা হাই দি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কার কি প্রোগ্রাম ভ্যালেন্টাইন্স ডে এর জন্য? যদি তোমরা আমার সঙ্গে ফেসবুক লাইভে আসতে চাও আমাকে বলো, আমি তোমাদের জয়েন করাবো। কারণ ভ্যালেন্টাইন্স ডেতে কার কি প্রোগ্রাম, কেউ যদি তোমাদের কিছু শেয়ার করতে চাও অতি অবশ্যই কিন্তু বলো। কারণ ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র কিন্তু আমার মনে হয় প্রেমিক প্রেমিকার দিন নয়, এটা হচ্ছে সবাইকে ভালোবাসার দিন। সেটা বন্ধু হোক, নিজের ফ্যামিলি হোক, নিজের ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, সবাইকে ভালোবাসার দিনটাই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। আর এই ভ্যালেন্টাইন্স ডের সিগনিফিকেন্স হচ্ছে এটাই, আমার যতদূর মনে হয়, আমি যেটাকে আমার ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করি। আর সবাই আশা করছি তোমরা ভালো আছো। যাই হোক, আজকে এটা দিয়ে তো শেষ করছি, লাস্ট একটা শায়রি দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করব। গুলজারের লেখা একটা শায়রি দিয়ে। जिंदगी की दौड़ में एक तुम ही फुर्सत में हो, जिंदगी की दौड़ में एक तुम ही फुर्सत में हो, सालों पहले जैसा देखा था, सालों पहले जैसा देखा था, आज भी बिल्कुल वैसे ही हो। আশা করি ভালো থাকবে। সামনের সপ্তাহে কিন্তু আবার দেখা হবে, আবার নেক্সট ফ্রাইডে দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড এনজয় দ্য ভ্যালেন্টাইন্স ডে উইথ আ ভ্যালেন্টাইন্স ডে মুড। আসি, বাই, গুড নাইট, নমস্কার।